হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত সপ্তম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে জল দূষণ, সেই অধ্যায়ের আজকে আমরা 69 নম্বর পৃষ্ঠা থেকে আমরা পড়ব। আর তার আগের পৃষ্ঠাগুলি আমরা আগেই পড়ে ফেলেছি। তো চলো শুরু করা যাক। এখানে বলা হয় যে ক্ষুদে বিজ্ঞানীরা ভেবে দেখো কোন ঘটনাগুলোর প্রভাবে কোন কোন ধরনের জলদূষণ ঘটলো ঠিক বুঝতে পারবে। এখানে কিছু উদাহরণের সাহায্যে বলা আছে, যেমন দেখো 1932 সালে জাপানে মিনামাটা উপসাগরের উপকূলে একটা রাসায়নিকের কারখানা থেকে পারদযুক্ত তরল বর্জ্য সমুদ্রে ফেলা হয়। এই মারাত্মক পারদ দূষণে প্রায় 30 বছর ধরে অসংখ্য মানুষ এবং জীবজন্তু মারা যায়। দ্বিতীয়ই বলেছে উপসাগর যুদ্ধের সময় কুয়েত প্রচুর তেলের কূপ জ্বালিয়ে দেওয়া হয়। প্রচুর পরিমাণে খনিজ তেল পারস্য উপত্যকার জলে মিশে কিনা অসংখ্য সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়। তারপর বলেছে পশ্চিমবঙ্গের হলদিয়া পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার পর থেকে হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে গেছে। পূর্ব কলকাতার জলাভূমির মাছের ভেড়িগুলিতে মাছ চাষ কমে গেছে। কেরালার কুট্টুনারে, উড়িষ্যার চিল্কায়, অন্ধ্রপ্রদেশের কোলেরুতে কীটনাশক থেকে প্রচুর মাছ মারা গেছে। তারপর এখানে মধ্যে সাবান, ডিটারজেন্ট, ফসফেট, ক্ষার, বদ্ধ পুকুর, জলাশয়ের জলে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল, আগাছা, কচুরিপানা বেড়ে যায়। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও জলজ প্রাণীরা মারা যায়। একে কী বলা যায়? ইউট্রোফিকেশন বলা হয়। এখান থেকে প্রশ্ন আসতে পারে ইউট্রোফিকেশন কাকে বলে। তারপর বলেছে পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া, হুগলি, হাওড়া, বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলার মাটির নিচের জলে অনেক বেশি মাত্রায় আর্সেনিক রয়েছে। এর ফলে হাতের চেটো ও পায়ের তলায় যে কালো কালো ক্ষত হয় তাকে কী বলে? ব্ল্যাকফুট ব্যাধি বলে। এছাড়াও চর্মরোগ, রক্তাল্পতা, যকৃৎ, ফুসফুস, ত্বকের ক্যান্সারও হতে পারে। ফ্লুরাইড দূষণে হচ্ছে কি থেকে ফ্লুরোসিস মানে দাঁত ও হাড়ের সমস্যা। পারদ দূষণে মিনামাটা, ক্যাডমিয়াম দূষণে ইতাই অসুখ হয়। এখান থেকে কিছু শর্ট প্রশ্ন আসতে পারে, যেমন ব্ল্যাকফুট ব্যাধি কি, ফ্লুরাইডের দূষণে কোন রোগ হয়? ফ্লুরোসিস। আর পারদ দূষণের ফলে মিনামাটা, আর ক্যাডমিয়াম দূষণের ফলে কী রোগ অসুখ হয় না? ইতাই। এখানে পিগলুট ডায়রিয়া বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সারা বিশ্বের প্রতি বছর প্রায় 30 লক্ষ শিশু ডায়রিয়া ও অন্যান্য জলবাহিত সংক্রামক অসুখে মারা যায়। শর্ট প্রশ্ন আসতে পারে এটা, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সারা বিশ্বে প্রায় কত লক্ষ শিশু ডায়রিয়া ও অন্যান্য জলবাহিত সংক্রামক অসুখে মারা যায় না? 30 লক্ষ শিশু। বলছে জানো কি শুধু 3টে জরুরি বিষয় মেনে চললেই জলবাহিত সংক্রমণ প্রায় আটকানো যায়। 3টি বিষয় কী কী না? বিশুদ্ধ পানীয় জল খাওয়া, সাধারণ কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা, যেমন সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার পাত্রে জল রাখা ইত্যাদি, শৌচাগারের ব্যবহার করা এবং নোংরা আবর্জনা ঠিকভাবে ফেলা। অনেক তো জানা গেল। খুদে গোয়েন্দারা এবার তদন্তে নেমে পড়া, বলছে অনুসন্ধান করতে বলছে। এখানে কিছু প্রশ্ন বলা আছে, এরা যেরকম প্রশ্ন করা যায় তোমরা একটু ভেবে ভেবে এগুলোর উত্তরটা তোমরা নিজেরাই করার চেষ্টা করবে। জলই জীবন। রুকুদের এলাকায় 2 দিন ধরে জল আসছে না। রান্নার জল, স্নানের জল, খাবার জল প্রায় শেষ, অথচ পাশের পুকুরটা, ডোবাটা জলে ভর্তি, কিন্তু জলটা পচা, ব্যবহার করা যাচ্ছে না। এবছর বন্যায় হাসানদের গ্রামটা জলে থই থই করছে। যেদিকে তাকানো যায় শুধু জল আর জল, অথচ হাসানদের খাবার মতো একটুকুও জল নেই। এরকম পরিস্থিতি তুমি কী করবে ভেবে দেখো। খুদে গোয়েন্দারা কাজে লেগে পড়ো। এখানে কী হচ্ছে? প্রথমে তথ্য সংগ্রহ করতে হবে, তারপর বিশ্লেষণ, তারপর সমস্যা ধরা পড়বে। সমস্যা থাকলেও সমাধান তো আছেই। তোমরা যারা গ্রামাঞ্চলে বা মফস্বল থাকো, আশেপাশের পুকুর বা জলাশয় থেকে শুরু করতে পারো। জলে কীভাবে ব্যবহার হচ্ছে, জলের অবস্থা কী রকম, জল দূষিত হচ্ছে কি না, জল নষ্ট হচ্ছে কি না, সব খুঁজে দেখতে হবে। যা কিছু দেখলে সে বিষয়ে একটা রিপোর্ট তৈরি করে স্কুলে জমা দাও। বলছে এখানে আবার পরবর্তী পৃষ্ঠা বলছে কতজন কী কারণে পুকুরের জল ব্যবহার করে লিখে ফেলো। এখানে একটা ছবি দেওয়া আছে, পুকুরের জল কীভাবে ব্যবহার করা হচ্ছে তার চিত্র তুলে দেওয়া হয়েছে। বলে সমীক্ষা করে দেখো। তোমরা এটা তোমাদের গ্রামের বা পাড়ায় এই সমীক্ষাটা তোমরা করে দেখবে যে যার নিজের এলাকায়। তারপর এখানে বলা হয়েছে জল বিশুদ্ধ করা বেশ সহজ কি না। বর্তমান ভারতে অধিকাংশ মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছালে প্রত্যন্ত অঞ্চলগুলোতেও এখনও পানীয় জলের একমাত্র উৎস নদী বা পুকুরের জল। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 মিনিট ফোটালেই জলের বেশিরভাগ জীবাণু নষ্ট হয়ে যায়। ঘোলা জলের ক্ষেত্রে সবথেকে সহজ উপায় হলো জলটা ঢাকা দিয়ে কয়েক ঘন্টা রেখে দেওয়া। তাহলে জলের বেশিরভাগ কাদা বালির কণা থিতিয়ে পড়বে, তখন উপরে পরিষ্কার জলটা ব্যবহার করা যাবে। আর তারপর নির্দিষ্ট পরিমাণ ক্লোরিন জলে দিলেও জীবাণু নষ্ট হয়। এখানে আবার কিছু পরীক্ষা দেওয়া যাবে যে কড়াইশুঁটি, অড়হর ডাল, মুসুর ডাল এরকম কতগুলো গাছ জলের নোংরাগুলোকে পাত্রের তলায় থিতিয়ে পড়তে সাহায্য করে। কাঠ কয়লা, সূক্ষ্ম বালি, নুড়ি পাথরের মাধ্যমে বিভিন্ন উপায়ে জল বিশুদ্ধ করা যায়। কী কী উপায়ে জল বিশুদ্ধ করা যায় এখানে বলে দেওয়া আছে।
সমীক্ষা করে দেখো কি বলছে না, নলকূপ, কুয়ো বা অন্য পানীয় জলের উৎসে 10 মিটারের মধ্যে কোনো শৌচালয় আছে কি না, অথবা জৈব বর্জ্য পদার্থ, মলমূত্র, আবর্জনা মৃতদেহে ফেলা হয় কি না। তোমার বাড়ির কাছাকাছি কোনো নলকূপের চারপাশে কি জল জমে আছে, থাকলে এটা লক্ষ্য করবে। কুয়োতে যে দড়ি বালতি ব্যবহার করা হয় সেগুলো ঠিকমতো পরিষ্কার কিনা সেটাও লক্ষ্য করতে হবে। নলকূপ বা কুয়োর জল কি ঘোলাটে না গন্ধযুক্ত। এইবার সমীক্ষায় যে তথ্য সংগৃহীত হলো সেগুলো গুছিয়ে নিয়ে ছোটো ছোটো একটা প্রবন্ধ লিখে ক্লাসে সবাইকে পড়ে শোনাতে হবে। এদিকেও আর কিছু লেখা আছে, যেমন তোমরা যারা শহর বা শহরতলিতে থাকো, বাড়ি বা স্কুলের আশেপাশে প্রায় দেখো মুখ খোলা বা মুখ ভাঙা কল থাকে, অনবরত জল পড়ে নষ্ট হচ্ছে। এরকম কতগুলো কল কোথায় কোথায় আছে তার একটা মানচিত্র তৈরি করে ফেলো। কাছাকাছি কোনো জল পরিশোধন কেন্দ্র থাকলে অথবা জল সরবরাহ কেন্দ্র থাকলে দেখে এসে তোমার অভিজ্ঞতা বর্ণনা লিখে স্কুলের পত্রিকায় দিতে পারো। জল দূষণ, জল সংরক্ষণ, জলের পুনর্ব্যবহার সম্বন্ধে সুন্দর সুন্দর পোস্টার বানিয়ে স্কুল বা বাড়ির আশেপাশের এলাকায় আটকে দিলে জনসচেতনতা বাড়বে। আর এবারে আসছে জল দূষণের প্রতিরোধ। কীভাবে আমরা জল দূষণটা আটকাবো বা প্রতিরোধটা কী করে করব না, জল দূষণ আটকানোর সঙ্গে সঙ্গে জলের অতিরিক্ত ব্যবহারও কমানো এবং বেশি পরিমাণে পুনর্ব্যবহার করলে তবেই সারা পৃথিবীতে তীব্র জল সংকট মেটানো যেতে পারে। কিনা জলাশয়, নদী বা সমুদ্রের জলে নোংরা আবর্জনা সরাসরি ফেলা যাবে না। গরু মোষ স্নান করানো বা কাপড় কাচা বন্ধ করতে হবে। চাষের ক্ষেত্রে অতিরিক্ত সার বা কীটনাশক দেওয়া বন্ধ করতে হবে। শহর এবং কলকারখানায় দূষিত বর্জ্য জল শোধন করে তবেই নদী বা সমুদ্রে ফেলা উচিত। ব্যবহার করা জল পরিশোধন করে পুনর্ব্যবহার করতে হবে। ইসরায়েলের ব্যবহৃত জলের 30% সেচের কাজে পুনর্ব্যবহৃত হয়। তারপর হচ্ছে তাপবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য গরম জল ঠান্ডা করে তবেই নদী বা সমুদ্রে ফেলা উচিত। বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, শৈবাল এবং রাসায়নিকের মাধ্যমে সমুদ্রে ভাসমান তেলের দূষণ দূর করা যায়। নিরাপদ পানীয় জলের জন্য নলকূপের জলের দূষণের বৈজ্ঞানিক পরীক্ষা করে বিশুদ্ধ জল সরবরাহের ব্যবস্থা করতে হবে। এই উপায়গুলি করলে তবে আমরা জল দূষণের প্রতিরোধ করতে পারবো কিছুটা হলেও। তুমি কি কি করতে পারবে, বলছে এতগুলো যে বলো তার মধ্যে তুমি কি কি করতে পারবে না পারো না। দরকার না থাকলে জলের কল বন্ধ করে রাখবে। এতে একদিকে যেমন বিশুদ্ধ জল নষ্ট হবে না, অন্যদিকে দূষিত জলের পরিমাণও কমবে। পরিবেশের ক্ষতি করবে না এমন জিনিস যেমন কম ক্ষার বা ক্ষারবিহীন সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট ব্যবহার করবে। বাড়ির নোংরা আবর্জনা, তরল বর্জ্য এমন জায়গায় ফেলা উচিত যাতে কোনোভাবে তা বিশুদ্ধ জলের সঙ্গে না মেশে। বাগানে, পুকুরের পাড়ে, কুয়োর চারপাশে, নলকূপের নিকাশি নালার ধারে শাকসবজি, ফুল ফলের গাছ লাগালে একদিকে যেমন দূষিত জল অনেকটা পরিশুদ্ধ হয়, আবার মাটির ক্ষয়ও আটকানো যায়। তারপরে রাষ্ট্রসংঘের মতে প্রতিটি মানুষের প্রতিদিন অন্তত 20 লিটার বিশুদ্ধ জল প্রয়োজন হয়, কিন্তু আফ্রিকার মাদাগাস্কারে মানুষ প্রতিদিন 5 লিটার জলও পায় না। অন্যদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের মানুষ প্রতিদিন প্রায় 50 লিটারের বেশি জল ব্যবহার করে। যদি তোমার পরিবারের সবার প্রতিদিন অন্তত 20 লিটার বিশুদ্ধ জল পাওয়ার ব্যবস্থা হয়, তাহলে কীভাবে কতটা জল ব্যবহার করবে বা কীভাবে কত জল বাঁচায় বা সঞ্চয় করবে, কীভাবে কত জল ব্যবহার করা জল পুনর্ব্যবহার করবে, সেগুলো তোমরা নিজেদের মধ্যে আলোচনা করবে। জল দূষণ আটকাতে তুমি বাড়িতে, পাড়ায় বা স্কুলে আর কি কি করতে পারো ভেবে নিয়ে বলো। আর জলের পুনর্ব্যবহার আরও কীভাবে করা যেতে পারে সেটাও জানার চেষ্টা করতে হবে। তারপর পরবর্তী এখানে আজকে যে যতগুলো পৃষ্ঠা পড়ানো হলো সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখানে আমি তুলে ধরেছি, তোমাদের কাজে লাগবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন সব দুই আছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই।